আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, জেনিফারের অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, যে এনসিআইএ, এখানে জোনাস অ্যাসোসিয়েট, যে এনসিআইএ জোনাস, এই কোর্সের আওতায় যে আউটলাইন গুলো আমরা পড়তেছিলাম, সেটা হচ্ছে যে এই যে কোর্স মডিউল যেটা দেওয়া আছে, এই কোর্স মডিউলে আমরা গত ক্লাসে 16 যে কোর্স মডিউল জোনাস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, জোনাস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা 17 মডিউল নাম্বার 17, সেটিং আপ এ ব্র্যান্ড নিউ সেটিং আপ এ ব্র্যান্ড নিউ জোনাস ওএস ডিভাইস, মানে একবারে নতুন একটা জনিপার রাউটার হতে পারে, জনিপার সুইচ হতে পারে, অথবা জনিপার ফায়ারওয়াল হতে পারে। একটা ব্র্যান্ড নিউ একটা ডিভাইস আপনাকে দেওয়া হয়েছে। তো এটার যে বেসিক যে সেটিং গুলো আছে, সেই সেটিং গুলো আমরা কিভাবে করতে পারি আর কি। ওই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আজকে আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের প্রতিদিনের মতোই। আমরা 17 এটার একটা স্লাইড আমরা রেডি করছি। এই স্লাইড থেকে আমরা গো থ্রু করবো, মাঝে মাঝে ল্যাব টেস্ট করে নিব আর কি। যেভাবে আমরা রেগুলার ক্লাস করি, ঠিক সেম ভাবে আর কি। ওকে, তো এখানে টোটাল আমরা মডিউল পাবো 5টা। আমাদের এই একেবারে বেসিক কনফিগারেশনের জন্য একটা ডিফল্ট ডিভাইস, যে ডিভাইসে কোনো কনফিগারেশনই নেই, একবারে ব্র্যান্ড নিউ ডিভাইস, সেটা আনবক্সিং করে আম, পরবর্তী বেসিক কনফিগারেশন পুট করা আর কি। এইটা প্রথমে কি বলা হচ্ছে, ডিফল্ট জোনাস কনফিগারেশন। তো এখানে জাস্ট বোঝানোর জন্য এই সিকোয়েন্সটা ওরা নিয়ে আসছে, যে কিছু কাজ অ্যাসাইন হচ্ছে, ওই কাজের রেসপেক্টে কনফিগারেশন হচ্ছে আর কি। ব্যাপারটা এরকম। হাউ ডু ইউ ডেপ্লয় এ ব্র্যান্ড নিউ জুনোস ডিভাইস আউট অফ দ্য বক্স, মানে বক্স থেকে বের করে আপনি একটা জুনিপার ডিভাইস পাওয়ার অন করবেন, কনসোল কেবল কানেক্ট করবেন, কেবল কানেক্ট করে বেসিক যে কনফিগারেশন গুলো করবেন। বেস্ট প্র্যাকটিস কি হবে। হ্যাঁ এই জন্য জিনিসগুলো। তো এটাকে যদি আমরা কনসোল কেবল দিয়ে ওয়ান টু ওয়ান একটা একটা করে ডিভাইস কনফিগার করি, এটাকে আমরা ম্যানুয়াল কনফিগারেশন বলে থাকি আর কি। তো এটাকে অটোমেট বা স্পিড আপ করার কোনো সুযোগ আছে কিনা, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। আউট অফ দ্য বক্স ইউনুস কনফিগ পার্ট ওয়ান, এখানে যেটা বলা হচ্ছে, হোয়াট অ্যাবাউট নিউ ডিভাইস সম্পর্কে আমাদের কিছু একটা ধারণা থাকতে হয়। যখন আমরা একটা স্পেক দিই ডিভাইস পারচেজ করার জন্য, আমাদের এই ডিভাইস পারচেজের আগে আবার কিছু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, যে আমার যে প্রোডাকশন, এই প্রোডাকশনের রিকোয়ারমেন্ট আমার কতগুলো টেনজি লাগবে। তারপরে আমি এখানে যদি ফুল রাউট নিয়ে কাজ করতে চাই, তাহলে কোন রাউটার চুজ করব, ফুল রাউট কোন রাউটার হ্যান্ডেল করতে পারে আর কি। এটাতে কতটুকু র্যাম আছে, কতগুলো 10G পোর্ট আছে, বা কতগুলো 100G পোর্ট আমার দরকার। এই জিনিসগুলো কিন্তু রিকোয়ারমেন্টে আসে আর কি। তো এখানে জাস্ট বোঝানোর জন্য লিখছে যে, যেমন এখানে দুইটা ডিভাইসের এক্সাম্পল দিচ্ছে, যে MX480 আর একটা হচ্ছে EX8208। এবং এই ডিভাইসগুলো কি ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ এর অর্থটা হচ্ছে এই ডিভাইসে আগের কোনো কনফিগারেশন নাই, ম্যানুয়াল কোনো কনফিগারেশন নাই। ডিভাইস বিল্ট ইন যে কনফিগারেশন, ডিফল্ট যে কনফিগারেশন থাকে, ওই কনফিগারেশন গুলোই আছে আর কি। আচ্ছা, কিছু কিছু ডিভাইসে কিছু প্রি কনফিগারেশন থাকে। প্রি কনফিগারেশন না থাকলে যেটা হয়, যেমন এখানে সুইচের কথা বলা হয়েছে, সুইচ আমরা নর্মালি কি করি, যে লেয়ার টু এনভায়রনমেন্টে আমরা সুইচ কানেক্ট করি। এখন লেয়ার টু এনভায়রনমেন্টে কি কি প্রোটোকল চলে, এসটিপি অথবা আরএসটিপি অথবা এমএসটিপি প্রোটোকল চলে। কেন? কারণ এটা লুপ প্রিভেন্ট করতে হয়, আদারওয়াইজ এই লেয়ার টু তে লুপ হয়ে যায়। এখন আপনার একটা সুইচ আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে নেটওয়ার্কে কানেক্ট করে দিলেন। তো এটাতে যদি প্রোটোকল প্রি কনফিগার না থাকে, এই আরএসটিপি যদি প্রি কনফিগার না থাকে, তাহলে কি করে দিবে? সে লুপ করে দিবে। তাহলে কিছু ডিভাইসের ক্ষেত্রে কিছু জিনিস প্রি কনফিগার থাকে। কিছু জিনিস প্রি কনফিগার থাকে, যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল। RSTP prevents loops on layer 2 networks. If a loop is detected, a port is shut down. RSTP is a crucial protocol to have enabled on switches by default. Routers and firewall do not need this protocol pre-configured. তাহলে কোন ডিভাইসের এই প্রোটোকলটা প্রি কনফিগার থাকতে হবে? সুইচের ক্ষেত্রে এটা থাকতেই হবে। না থাকলে এই ডিভাইস যখন আমরা
কানেক্ট করব বা এই ডিভাইস দিয়ে যখন একটা নেটওয়ার্ক বিল্ড করব তখন প্রবলেম হবে আর কি। এই হচ্ছে প্রি কনফিগারের বিষয়গুলো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর একটা, যে SRX 320। SRX মানে হচ্ছে এটা জুনিপারের ফায়ারওয়াল। আর জুনিপারের ফায়ারওয়ালের ক্ষেত্রে আমার নর্মালি জুনিপারটাকে আমরা গ্রাফিক্যালি ম্যানেজ করি। হ্যাঁ, গ্রাফিক্যালি সাধারণত ম্যানেজ করে থাকি। এখন এরকম যদি হয় যে এর ম্যানেজমেন্ট পোর্টে একটা আইপি ডিফল্ট বসানো থাকবে, ওই আইপি যে সাবনেট, ওই সাবনেটের একটা আইপি যদি আমি আমার ডেস্কটপ অথবা ল্যাপটপে বসাই, তাহলে আমি এই ডিভাইসটাকে গ্রাফিক্যালি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এসআরএক্স এর ক্ষেত্রে প্রি কনফিগার। অথবা এই যে পোর্টে কানেক্ট করব সে কি করবে, ডিএসসিপি তে আমাকে ওই পোল থেকে একটা আইপি দিবে, এবং ওই আইপি দিয়ে আমি তার যে গেটওয়ে আইপি পাবো, মানে রাউটার ইন্ডে যে আইপি বসানো আছে ওই আইপি দিয়ে আমি দেখা যাচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস দিয়ে নক করলে আমি গ্রাফিক্যালি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে কি প্রি কনফিগার কি থাকবে, এইচটিটিপি অথবা এইচটিটিপি সার্ভিসটা এনেবল থাকবে, মানে ওয়েব ম্যানেজমেন্টের মাধ্যমে আর কি। এবং এখানে ডিএসসিপি সার্ভার হিসেবে এটাকে কনফিগার করা থাকবে। হ্যাঁ, তো এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে যে ডিফল্ট কনফিগারেশন আসলে কোন ডিভাইসের ক্ষেত্রে কি, কোন সেকশনটুকু বা কোন পোর্শনটুকু ডিফল্ট কনফিগারেশন হিসেবে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে ডিফল্ট জোনস কনফিগারেশনের যে সেকশনটা, এই সেকশনে আমাদের প্রশ্ন উত্তর পর্বে যেটা বলা হচ্ছে, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য আউট অফ দ্য বক্স জোনস ওএস কনফিগারেশন। হ্যাঁ, আউট অফ দ্য বক্স জোনস ওএস কনফিগারেশন, এখানে আমরা যেটা দেখে আসলাম যে কনফিগারেশন ভ্যারিজ বিটুইন ডিফারেন্ট জোনস ওএস ডিভাইস। মানে বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আসলে ডিফল্ট কনফিগারেশনটা বিভিন্ন রকম হয় বা ভিন্ন রকম হয়। Basic logging settings are pre-configured on almost all Junos OS device. Basic logging setting, logging setting যেটাকে আমরা বলি যে আমরা ডিভাইসে যে ইভেন্ট গুলো হয়, যেমন ইন্টারফেস ডাউন হয়, কোনো ইউজার লগ ইন করে বা কোনো কমান্ড এক্সিকিউট করে, এগুলো সবই কিন্তু লগ করা যায়, লগ জেনারেট করা যায়। আর এই লগগুলো আবার আমরা চাইলে লগ সার্ভারে কি করতে পারি, স্টোর করতে পারি আর কি। তো এখানে বলছে যে বেসিক লগইন সেটিংটা সবগুলো ডিভাইসের ক্ষেত্রে একই রকম থাকে আর কি। ওকে, হোয়াই ইজ আরএসটিপি প্রি-কনফিগার বাই ডিফল্ট অন চুনো সুইচেস? কেন থাকে? কারণ তাকে লুপ প্রিভেন্ট করতে হয় আর কি। হ্যাঁ, টু প্রিভেন্ট ক্যাটাস্ট্রফিক প্রবলেমস কজড বাই নেটওয়ার্ক লুপস। নেটওয়ার্ক লুপ হইলে আপনার পুরো যে L2 ডোমেইনটা আছে, এই L2 ডোমেইন একটা ভালনারেবল পর্যায়ে চলে যায়। এই জন্য এটা আমাদের লাগে। তার মানে ওকে, জুনিপারে কি মানে আরএসটিপি থাকে মানে ডিফল্ট ভাবে? ডিফল্ট এনেবল থাকে, আচ্ছা, ডিফল্ট এনেবল, হ্যাঁ এনেবল হ্যাঁ, থাকে। এনেবল আর কি। যেমন হচ্ছে সিসকো সুইচ গুলোতে ডিফল্ট আগে এসটিপি র্যাপিড, থাকতো, এখন পিভিএসটিপি থেকে আর কি। হ্যাঁ র্যাপিড পিভিএসটি, আচ্ছা টিভিএসটি। আচ্ছা, মানে র্যাপিড পিভিএসটি মানে কিন্তু হচ্ছে হ্যাঁ আরএসটিপি ইকুইভ্যালেন্ট আর কি। হ্যাঁ, হ্যাঁ, জি জি জি। ওকে। তারপরে হচ্ছে আমাদের কি বলছে, ইউজিং দ্য কনসোল পোর্ট। কনসোল পোর্ট কেন লাগবে? যেহেতু ব্র্যান্ড নিউ ডিভাইস, আমাকে তো আগে ডিফল্ট কিছু কনফিগারেশন দেখতে হবে কি করা আছে, আবার নতুন কিছু কনফিগারেশন দিতে হবে যাতে করে আমি রিমোটলি অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা কনসোল কেবল দিয়ে কানেক্ট করবো, ইমপ্লিমেন্টিং দ্য ম্যান্ডেটরি কনফিগারেশন অন জুনোস ওএস ডিভাইস। তাহলে এখানে আমাদের একটা জিনিস আসতেছে, সেটা ব্র্যান্ড নিউ ডিভাইসে অ্যাক্সেস করার জন্য আমরা যে পোর্ট এ এই ডিভাইসকে কানেক্ট করব সেটা হচ্ছে কনসোল পোর্ট। তো কনসোল পোর্টের জন্য এই ডিভাইসের সাথে এই কনসোল কেবল দিয়ে দেয়। আবার আমরা চাইলে কনসোল কেবল আলাদা করে পারচেজও করতে পারি। কনসোল কেবল গুলো সাইজ গুলো এরকম হয়। এই কেবলটা যেটা, এটাকে বলে হচ্ছে DB9 কানেক্টর। এই DB9 কানেক্টর, এই এটা হচ্ছে সিরিয়াল পোর্ট আর কি। এই সিরিয়াল পোর্টটা ডেস্কটপ এর পিছনের দিকে এই সিরিয়াল পোর্ট গুলো থাকে। এই পোর্টে ডেস্কটপ এর পিছনের দিকে সরাসরি লাগানো যায়। হ্যাঁ, এখন আপনার যদি ল্যাপটপ হয় তাহলে কি করবেন? তাহলে ল্যাপটপ হইলে এই কনসোল পোর্টে ইথারনেট আর এই ইউএসবিটা হচ্ছে আপনার ল্যাপটপে লাগাই দিবেন। এই দুই ভাবে দুই রকম হতে পারে কনসোল কেবল। এই কনসোল কেবল যখন আমি একটা পোর্টে কানেক্ট করতেছি, মানে কনসোল কেবল যখন কনসোল পোর্টে কানেক্ট করতেছি, সে তখন যে প্রোটোকলটা ব্যবহার করে, এই প্রোটোকলের নাম হচ্ছে RS-232। এখানে কোনো আইপি কনফিগারেশনের প্রয়োজন হয় না। উইদাউট এনি আইপি কনফিগারেশন আমরা একটা টার্মিনাল সফটওয়্যার দিয়ে কনসোল পোর্টের এই কেবল দিয়ে আমরা এই ডিভাইসের সিএলআই মোডকে অ্যাক্সেস করতে পারি। এটা মোটামুটি বলা যায় যে আমাদের যে ইথারনেট পোর্টের যে স্পিড, হ্যাঁ, এটা থেকে এই পোর্টের স্পিড খুবই স্লো। হ্যাঁ, খুব ফাস্ট না আর কি। হ্যাঁ, এটা 1960-এর কথা আর কি, আজ থেকে কত
40, আর এদিকে হচ্ছে 24, 25। আজ থেকে 65 বছর আগের কথা, তাই না? এই প্রোটোকলটা ইনভেন্ট হয়েছে 65 বছর আগে। বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক বা ইন্টারনেট এগুলো আমরা শুনছি 2000-এর পরে, আর 2000-এর আগে ওইরকম আসলে ছিল না। তো স্টিল এটা ইনভেন্ট হয়েছে 1960-এ, কিন্তু স্টিল এই প্রোটোকলের মাধ্যমে বিভিন্ন ভ্যান্ডরের ডিভাইস একই পদ্ধতিতে অ্যাক্সেস করা হয়, একই পদ্ধতিতে অ্যাক্সেস করা হয়। তো এটাকে আমরা কি বলতেছি, কনসোল পোর্ট। হ্যাঁ, কনসোল কেবল দিয়ে অ্যাক্সেস করতে হয়। ওকে, আমাদের টার্মিনাল সফটওয়্যারের এখানে একটা উইন্ডো দেওয়া আছে, যেটা হচ্ছে পুটি। তো এখান থেকে আমাদের যে সেটিংটা করতে হয়, যে সরাসরি যদি আমি এই কেবলটা লাগাই তাহলে আমাদের পোর্ট পাই হচ্ছে কম 1, আর যদি ইউএসবি লাগাই তাহলে এখানে ডিফারেন্ট কোনো কম পোর্ট পাবে, কমিউনিকেশন পোর্ট পাবে আর কি। হ্যাঁ, 2 হতে পারে, 3 হতে পারে। হ্যাঁ, ডিফল্ট বাউড রেট হচ্ছে 9600। কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে এই বাউড রেটটা কি হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তবে জুনিপারের অলমোস্ট সব ডিভাইসেই এই বাউড রেটটাই ব্যবহার করা হয় কনসোল পোর্টের কমিউনিকেশনের জন্য। ওকে, তো যখন আমরা একটা ব্র্যান্ড নিউ ডিভাইস অন করব, তখন এরকম একটা সিনারিও আসবে। হ্যাঁ, লগ ইন, তারপরে লগ ইনের জন্য লগ ইন ইউজার আইডি বলবে এবং অ্যামনেসিক এরকম একটা শব্দ আসবে। তখন আমরা লগ ইনের জন্য ডিফল্ট ইউজার হচ্ছে রুট, রুট দিয়ে যখন আমি এন্টার দিব, তখন এই হ্যাশ এরকম একটা কিছু আসবে। তো এইটাকে আমরা বলি হচ্ছে শেল প্রম। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে শেল প্রম হ্যাশ। কোন কোন প্ল্যাটফর্মে এটা পার্সেন্টেজ আসে, কোন কোন প্ল্যাটফর্মে কি আসে, পার্সেন্টেজ আসে। দুইটাই আসলে শেল প্রম। আচ্ছা, আচ্ছা এই স্যার, শেল প্রম থেকে, হ্যাঁ, ওই পার্সেন্টেজ বা হ্যাশ যেটি আসুক আমাদের সিএলআই তে দিয়ে ঢুকতে হবে আর কি। রাইট, সিএলআই দিয়ে ঢুকতে হবে। যেমন আমরা এখানে কি করলাম, এই যে রুট, যখন লগ ইন আসলো তখন আমরা ইউজার দিলাম কি, রুট। তারপরে এই যে পার্সেন্টেজ, এটা কিন্তু সে মানে হ্যাশ আসে নাই, এটা কি আসছে, পার্সেন্টেজ। তারপরে আমরা কি পার্সেন্টেজ লিখছি, সিএলআই। সিএলআই। তারপরে অপারেশনাল মোডে চলে আসছে, তারপরে অপারেশনাল মোডে চলে আসছে, ও এটাই বলছে। হ্যাঁ, এই কথাটাই বলছে ও, সিএলআই। দেন আমরা কি করব, ডিভাইসের একটা নাম দিচ্ছি, ডিভাইসের একটা নাম দিচ্ছি। তারপরে কমিট, কমিট মানে হচ্ছে কনফিগারেশন সেভ করা। যখন কমিট দিচ্ছি তখন আমাকে বলছে যে সামথিং রং। হ্যাঁ, ব্র্যান্ড নিউ ডিভাইসে প্রিভিয়াস কোনো কনফিগারেশন থাকে না, প্রিভিয়াস কোনো কনফিগারেশন কি বললাম, থাকে না। যেমন আমার আম, যেমন এখানে কিছু কনফিগারেশন দেওয়া আছে। তো এটা আমরা কি করতে পারি, যে রান রিকোয়েস্ট সিস্টেম জিরো আইজ। জিরো আইজ এর মানে হচ্ছে, জিরো আইজ এর মানে হচ্ছে আমি এই ডিভাইসের সব কনফিগারেশন ইরেজ করে দিব, ইরেজ অল ডাটা ইনক্লুডিং কনফিগারেশন অ্যান্ড লগ ফাইলস, সব কিছু আমি মুছে ফেলবো আর কি। হ্যাঁ, স্যার তাহলে আমি এইটার কি বললাম, ফ্যাক্টরি জিরো আইজ। ফ্যাক্টরি ডিফল্ট মানে কি এটার মধ্যে তাহলে পার্থক্য আছে? কোনটা? মানে এই যে জিরো ওয়াইজ আর একটা হচ্ছে যে ফ্যাক্টরি আরেকটা রিসিপিং। আছে, হ্যাঁ, ওটা ওটা নিয়ে আমরা আসতেছি, ওটা পরে। হ্যাঁ, এর ভিতরে পার্থক্য আছে, জিরো আইজ এবং ডিফল্ট, ফ্যাক্টরি ডিফল্ট, এটার ভিতরে তফাৎ আছে। আমরা প্রথমে আজকে এখন যেটা করতেছি, জিরো আইজ করতেছি। হ্যাঁ, জিরো আইজ, নট নিডেড বাই কনফিগারেশন। ও এই যে অটোমেটিক্যালি রিবুট করে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন এই নতুন যে ডিভাইসটা আমি পাওয়ার অন করব, তো পাওয়ার অন করলে এরকম একটা পোস্ট প্রসেসটা কমপ্লিট করবে, পাওয়ার অন সেলফ টেস্ট এই প্রসেসটা কমপ্লিট করবে। কমপ্লিট করে সে এরকম একটা লগ ইন প্রম্পট নিয়ে আসবে, যে ইউজার আইডি পাসওয়ার্ড আর কি। হ্যাঁ, ওই জিনিসটাতে আমরা যেতে চাচ্ছি, এই জন্য এটাকে আমরা কি করলাম, সিস্টেম জিরো আইস করে দিলাম, রিকোয়েস্ট সিস্টেম জিরো আইস। তাহলে এটা বুট হয়ে ব্যাক করুক, তারপরে আমরা পুনরায় আবার ই করি আমাদের স্টেপ, অথবা এটা বুট হয়ে রেডি হয়ে আসুক, আমরা সামনের দিকে আগে। তাহলে যখন ওইটা হবে, আমরা রুটের ইউজার আইডি দিব রুট, পাসওয়ার্ড থাকবে না। তো তারপরে যদি কোনো কনফিগারেশন মডিফিকেশন করি, কনফিগারেশন মোডে গিয়ে
তারপরে যদি কমিট করি তখন সে এরর দিবে যে তোমাকে একটা রুটের পাসওয়ার্ড সেট করতে হবে, রুটের পাসওয়ার্ড সেট করতে হবে, তারপরে তুমি কমিট করতে পারো। ওকে। তারপরে রুটের পাসওয়ার্ড কিভাবে সেট করব? সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। তো এই প্লেন টেক্সট পাসওয়ার্ড নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম বা তার আগের ক্লাসে বলছিলাম, প্লেন টেক্সট পাসওয়ার্ড আর একটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। আজকে আর কিছু বলতেছি না। যে প্লেন টেক্সট পাসওয়ার্ডের পরে আমরা ইন্টারেক্টিভলি এই রুট ইউজারের একটা পাসওয়ার্ড সেট করব, ঠিক আছে? আর এনক্রিপ্টেড পাসওয়ার্ড মিন্স হচ্ছে যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডের পরে যে পাসওয়ার্ডটা দিব সেটা প্লেন টেক্সটে আসবে আর কি। হ্যাঁ। ওকে। এরপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব যে হুইচ প্রোটোকল ইজ ইউজ বাই দ্য কনসোল পোর্ট টু কানেক্ট ডিভাইসেস উইদাউট রিকোয়ারিং অ্যান আইপি অ্যাড্রেস টু বি কনফিগার্ড? RS-232। তাহলে RS-232 হচ্ছে কি একটা প্রোটোকল। এটা কনসোল পোর্ট দিয়ে নেটওয়ার্ক ডিভাইসের সাথে পিসির কমিউনিকেশনের জন্য এই প্রোটোকলটা ব্যবহার করা। Assume that you have connected to a brand new Junos device using the console port. What does the word NES এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে ডিভাইস ডাজ নট হ্যাভ এ হোস্ট নেম কনফিগার, এখানে কোনো হোস্ট নেম কনফিগারেশন নাই, তখন এই নামটা আসে। মানে যখন আমরা নিউ ডিভাইস পাবো তখন ওখানে কোনো হোস্ট নেম থাকে না, তখন এই নামটা পাই। You have been asked to configure a password for the root account on a Junos OS device. Which command would you use to implement this configuration? আমরা কি করি? Set system root authentication, plain text password দিয়ে এন্টার দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা এই রুট ইউজারের পাসওয়ার্ডটা সেট করি। হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের ওয়ে। রিকমেন্ডেড ইনিশিয়াল সিস্টেম সেটিং, রিকমেন্ডেড যে সেটিং গুলো আছে যেমন এখানে বলছে ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান নেমড ইউজার, রুট ইউজার ছাড়া অন্য একটা ইউজার তৈরি করো। তারপরে কি বলছে? সেট এ মিনিংফুল হোস্ট নেম, যেটা হোস্ট নেম দেবো সেটা মিনিংফুল যেন হয়। এনেবল এসএসএস ফর রিমোট অ্যাক্সেস, রিমোট অ্যাক্সেস এর জন্য এসএসএস এনেবল করতে বলছে, টেলনেট অ্যাভয়েড করতে বলছে, যে না টেলনেট ব্যবহার করা উচিত হবে না। সেট দ্য টাইম অন দ্য ডিভাইস, ডিভাইসে টাইম সেট করা, যদি এনটিপি থাকে তাহলে এনটিপি সার্ভারকে এখানে বলে দেওয়া যে আমার এনটিপি সার্ভার কে, আর যদি এনটিপি না থাকে, নেটওয়ার্ক টাইম প্রোটোকল যদি না থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি টাইমটাকে এবং টাইম জোনকে সেট করা। কনফিগার দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস, ম্যানেজমেন্ট ইন্টারফেস আমাদের যে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক থাকবে বা ম্যানেজমেন্ট সুইচ থাকবে, ম্যানেজমেন্ট সুইচের সাথে আমার এই রাউটারের ম্যানেজমেন্ট বা সুইচের ম্যানেজমেন্ট পোর্টটাকে কানেক্ট করে আমরা ম্যানেজমেন্ট পোর্টে ওই সাবনেটের একটা আইপি কনফিগার করবো আর কি। তারপরে কি? ইউ ক্যান এনেবল রিমোট রুট লগ ইন উইথ দ্য কমান্ড সেট সিস্টেম লগ ইন এসএসএস রুট লগ ইন অ্যালাউ। তবে রুট ইউজারটা প্রতিটা সিস্টেমের জন্য কমন ইউজার, যেমন অ্যাডমিন ইউজারটা কমন ইউজার, রুট ইউজারটাও অনুরূপ কমন ইউজার। এই জন্য রুট ইউজারে রিমোট লগ ইনটা অ্যালাউ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, রুট ইউজারের কে অ্যালাউ করা বুদ্ধিমানের কাজ হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি এই যে যে কথাটা আমরা ওখানে পড়ে আসলাম, নিস, এটা কেন থাক আছে? কারণ মানে ডিফল্ট এর অবস্থা কোনো, ইয়া, মানে সুইচের নাম এখন চেঞ্জ হয় না বা রাউটার নামটা চেঞ্জ হয় যা হ্যাঁ, আছে এখানে ওইটাই কোনো আর কি। হোস্ট নেম নাই। হ্যাঁ, হোস্ট দেখেন, নেমটা খেয়াল চেঞ্জ করেন, হয়। হ্যাঁ। রুট অ্যাট দ্য রেট, at the- রুট হচ্ছে ইউজার। হ্যাঁ, হুম। অ্যাট দ্য রেট হোস্ট নেম এখানে নাই। এই জন্য এই শব্দটা আসছে। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে এটা কেন আসবে, এটা এই কারণে আসে, আমি হোস্ট নেম সেট করিনি, হ্যাঁ এই জন্য এটা আসছে। আচ্ছা, এর পরের কাজটা কি হবে আমাদের? তাহলে এই পরের কাজটা হবে সিএলআই, তারপরে এডিট, তারপরে যদি আমরা শো দেই, শো দিলাম, এইখানে আমরা শো দিলে এরকম দেখাচ্ছে ওয়ার্নিং মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট রুট রুট অথেন্টিকেশন। আমি যদি এখানে একটা ডিভাইসের হোস্ট নেম সেট করি, সেট সিস্টেম হোস্ট নেম কি দিলাম? BMX1। তারপরে আমি কমিট করতে যাচ্ছি, সে তখন আমাকে বলছে যে এই যে কমান্ড মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট রুট অথেন্টিকেশন সেট করা হয়নি। তাহলে কি করতে হবে? রুট অথেন্টিকেশন সেট করতে হবে। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3, root 1 2 3। দেন কমিট যদি করি, কমিট অ্যান্ড কুইট, তার মানে হচ্ছে সে কমিট করে অপারেশনাল মোডে চলে যাবে। কমিট করছে কনফিগারেশন মোডে, কিন্তু অপারেশনাল মোডে সে নিয়ে আসছে। কমিট অ্যান্ড কুইট। আর অনলি যদি কমিট দিতাম তাহলে কমিট করে কনফিগারেশন মোডেই আমাকে রাখতো। ওকে। তাহলে এখানে ইউজার অ্যাট দ্য রেট হোস্ট নেম চলে আসছে এবার।
তাহলে এইখানে আমাদের পরবর্তী যে ধাপগুলো আর কি, যে রিকমেন্ডেড সেটিং এর কথা যেটা বলছে, এই রিকমেন্ডেড সেটিং গুলো আমরা এখন করব। প্রথমে যেটা বলছে যে সাম অর্গানাইজেশন রিকোয়ার ব্যানার মেসেজ বিফোর অ্যান্ড আফটার লগ ইন। বিফোর লগ ইন আপনি একটা মেসেজ দিতে চাচ্ছেন, যেমন অনেক সময় কি হয় যে উম, দুষ্টু যারা আছে, হ্যাঁ, তারা চেষ্টা করে লগ ইন করার জন্য, লগ ইন করে একটা ভালনারেবল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা অর্গানাইজেশনকে, হ্যাঁ, বিপদে ফেলা আর কি, হ্যাঁ। যে ওদের জন্য একটা ওয়ার্নিং মেসেজ দেওয়া উচিত হবে আমাদের, যেটা লগ ইনের পূর্বেই সেই মেসেজটা দেখতে পাবে। সেট সিস্টেম লগ ইন, তারপরে মেসেজ, আপনি যে মেসেজটা দিতে চান। যেমন এখানে মেসেজ লিখছে বি ওয়ার অল উই হু এন্টার হিয়ার। অল ইউ লেখার উচিত ছিল, কিন্তু লেখাটা somehow ঠিকঠাক আসে নাই। ইউজ লগ ইন অ্যানাউন্সমেন্ট টু ডিসপ্লে টেক্সট আফটার সাকসেসফুল লগ ইন। সাকসেসফুল লগ ইন করার পরে এরকম একটা দিচ্ছে যে সেট সিস্টেম লগ ইন অ্যানাউন্সমেন্ট, দিস ইজ লাইন 1 এন্ড দিস ইজ লাইন 2। আপনার ইচ্ছা মতো করে আপনি মেসেজ দিবেন। তো এই মেসেজটাই আমাদের মতো করে যদি আমরা দিতে চাই, আমাদের মতো করে যদি আমরা দিতে চাই, লাইক সেট সিস্টেম মেসেজ, সেট সিস্টেম লগ ইন, লগ ইন, হ্যাঁ লগ ইন, দুটাই লগ ইনের পরে। লগ ইন, লগ ইনের পরে কি কি আছে? মেসেজ আছে, তারপরে অ্যানাউন্সমেন্ট। মেসেজটা হচ্ছে লগ ইনের পূর্বে। মেসেজটা আমি কি দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি মেসেজ দিতে পারি, এবং এই মেসেজটা একটা কোটের ভিতরে দিতে হবে। ডাবল কোট দিলাম, এর ভিতরে আমি লিখলাম, হুম, আমি এখানে লিখলাম যে আনঅথরাইজ, আর আই জেডি, আনঅথরাইজ, এ ডাবল সি এস এস, অ্যাক্সেস ইজ পি আর ও প্রো আই, আনঅথরাইজ অ্যাক্সেস ইজ প্রোহাইবিট। যে কোনো মেসেজই দেওয়া যেতে পারে, তো এটা আমরা দিলাম। তারপর আরেকটা, সেট সিস্টেম লগ ইন অ্যানাউন্সমেন্ট আফটার লগ ইন, এটা দেখাবে ডিসপ্লে আফটার লগ ইন। এখানে আমরা দিতে পারি যে ইউ, যেহেতু লগ ইন করে ফেলছে আর কি, তো একটা ওয়েলকাম মেসেজ দিই, ইউ আর ওয়েলকাম তো ভিএমএক্স, হোস্টের নাম দিচ্ছি আর কি, যে ভিএমএক্স 1। তাহলে আমরা দুইটা মেসেজ এখানে স্যার সেট এই দুইটা করলাম। ব্যানার দিলে মানে আমার কাজটা কি, লাভটা কি, মানে আমি কেন দিতেছি লাভটা আর কি, কি? হ্যাঁ, কেন দিচ্ছি? লাভটা হচ্ছে যে আমরা যখন লগ ইন করতে যাবো আর কি, হ্যাঁ, বাইরে থেকে টেলনেট অথবা এসএসএস করে যখন লগ ইন করতে জি যাব, স্যার। আনঅথরাইজ কেউ যদি হয়, হ্যাঁ, সে যদি এটা এই মেসেজ দেওয়ার পরেও যদি লগ ইন করে ভালনারেবল কিছু করে, হ্যাঁ, এবং তাকে যদি ধরতে পারি, বা ওই অর্গানাইজেশন যদি ধরতে পারে, তাহলে এটার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। ঠিক ও আছে? আচ্ছা স্যার, তার মানে তার তো ব্যানার তো স্যার খুব প্রয়োজনীয় স্যার। ঠিক আছে, লিগ্যাল অ্যাকশন আমি নিতে পারবো। কেন? কারণ আমি তো বলে দিচ্ছি তুমি ঢুকবা না, তুমি ঢুকছো কেন? হুম, বুঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝতে পারছি স্যার। বাসার আমি হ্যাঁ বাসার সামনে গেটে লিখে রাখছি যে এইখানে যারা ভাড়া আছে তারা ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে? জি স্যার, জি স্যার। একটা চোর স্যার, ঢুকে পড়ছে। অথরাইজ না করা থাকলে সেই ব্যক্তি কি ঢুকতে পারবে ডিভাইসে? না, অনেক হ্যাঁ, হ্যাঁ, হ্যাকার আছে না, ঢুকে পড়ে পড়লো আর কি, কোন না কোন হ্যাক ভাবে করছে, ঢুকলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকগুলো মেথড আছে তো, হ্যাকের অনেক প্রসেস আছে, পলিসি হ্যাঁ। তো কম না। হুম। তো যেটা বলছিলাম যে বাসায় যদি কেউ না জানাই ঢুকে, তাকে আমরা কি বলি? আমরা কি বলি? চোর বলি, তাই না? চোর, হ্যাঁ চোর বলি স্যার। আমার যদি পরিচিত যদি হয়, আত্মীয় হয়, তাহলে তো আমি চিনি তাকে। আর অপরিচিত একজন মানুষ, বলা নাই কওয়া নাই, রাত 12টার পরে বাসার ভিতরে চলে আসছে, তাহলে ওইটাকে আমরা কি বলবো? চোর বলবো আর ভালো কি। মানুষ? ভালো মানুষ তো অবশ্যই বলবো না, তাই না? হ্যাঁ জি স্যার। স্বাভাবিক এটা। তো এরকম আর কি ব্যাপারটা, হ্যাঁ। তো এই জিনিসটা, এটা তাহলে তো স্যার বিফোর আমাদের লগ ইন, ব্যানারটা এটা আসলে স্যার আফটার ইউজ লগ করা ইন। উচিত, আমরা তো আসলে এই ব্যানারটা মানে ইউজ করি না, বা এটা হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, তো উচিত, আইডিয়া না। অবশ্যই উচিত। আচ্ছা, এখন আমরা বলছিলাম লগ ইন করার আগে এবং লগ ইন করার পরে আমাকে
কি বলবে, এই মেসেজটা দিবে। তাহলে আমরা চেক করে নিই, যে লগ ইন করি আর কি। হ্যাঁ, √1 2 3। তাহলে এইখানে সম্ভবত আমাদের একটা আইপি টাইপে বসানো ছিল। আমাদের এখানে যে ইয়া দেওয়া আছে ওই অনুযায়ী একটা আইপি বসানো আছে। এখানেও আমরা সেম কাজটা করব, যে সেট সেট ইন্টারফেস। কোন ইন্টারফেস? ম্যানেজমেন্ট ইন্টারফেস, তাই না? FXP0। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে FXP এটা কি জিরো আমরা সাপোর্ট করে? ভার্চুয়ালি পাই না, সাপোর্ট করে জি না। স্যার, জি স্যার। আমাদের এখানে সাপোর্ট করে হচ্ছে EM0। ইএম আমরা স্যার, লিখবো কি? ইএম জিরো। EM0। আচ্ছা, তারপরে ইউনিট 0, ফ্যামিলি, আইনেট, অ্যাড্রেস। এখানে আমরা অ্যাড্রেস ব্যবহার করছিলাম হচ্ছে এই ব্লক। হ্যাঁ, এই ব্লকে আমার যে গেটওয়ে IP 1, এটা দিয়ে দিলাম। তারপর একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখতে পারি ইউনিট 0-র পরে, যে ডেসক্রিপশন এমটি এমটি। তাহলে এখানে আমরা এই আইপিটাকে কনফিগার করলাম আর কি। তাহলে এখান থেকে চেক করে দেখি যে আমরা এই আইপিটাকে পাচ্ছি কিনা। পিং করে পাচ্ছি। এবার এখন যদি রিমোটলি লগ ইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? SSH সার্ভিসটা অন করতে হবে। সেট সিস্টেম সার্ভিসেস SSH। SSH অন করলাম। টেলনেট যেহেতু এনেবল করা ঠিক হবে না, তো টেলনেট এনেবল করলাম। তারপরে রান SSH। আমরা কি হিসেবে লগ ইন করবো? রুট হিসেবে লগ ইন করবো। এখন এইখানে রুট ছাড়া অন্য কোনো ইউজার কিন্তু নাই আপাতত। রুট ছাড়া কি অন্য কোনো ইউজার আছে এখানে? নাই। এই যে রুট, নাই স্যার, নাই স্যার, কোনো রুটে আছে। ইউজার তৈরি করা হয়নি। আচ্ছা, তাহলে SSH root@IP। ঠিক আছে? কি বলছে? ইয়েস। তারপরে পাসওয়ার্ড হচ্ছে কি? root 1 2 3। এখানে কি বলছে? যে প্রথমে এই যে এই কথাটা আসছে, যখন আমি যে ইয়েস দিছি, হ্যাঁ, যে কি নেগোসিয়েশনের জন্য যখন ইয়েস দিছি, তখন এই পাসওয়ার্ড দেওয়ার আগে আমাকে এটা দিচ্ছে, মানে বিফোর লগ। হ্যাঁ, হ্যাঁ, আমাকে unauthorized access to। ইয়া দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ। তুমি আনঅথরাইজ হলে লগ ইন করো না। হ্যাঁ, তারপরে পাসওয়ার্ড আমি কারেক্টলি দিলাম, তারপরে আমাকে কি বলছে? ওয়েলকাম। ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। ইউটা হারায় গেল কেন? আচ্ছা, যাও। তো এইবার আমরা বলছি যে কোনটা কখন দিচ্ছে আর কি। ঠিক আছে? ওকে, এবার আমরা ব্যাক করলাম। SSH এনাবল করতে হয় কিভাবে সেটা দেখলাম। ব্যানার কিভাবে সেট করতে হয় সেটা দেখলাম। এটা ওভার এখানে টেস্ট করে দিছে। হ্যাঁ, ওকে। এবার আসি লোড ফ্যাক্টরি ডিফল্ট। লোড ফ্যাক্টরি ডিফল্ট মানে হচ্ছে you can roll back to the out of the box config load factory default to load it into candidate configuration. As always, you can make further changes before fully committing. তার মানে এই কনফিগারেশন মোডে যদি আমি লোড ফ্যাক্টরি ডিফল্ট দিই, এখানে কি বলছে দেখেন, দিস কমান্ড ডাজ নট সেট দ্য ইন্টার ডিভাইস ব্যাক টু ফ্যাক্টরি ডিফল্ট স্টেট, ইট অনলি রিসেট দ্য কনফিগারেশন। কি বললাম? আগেরটা আপনি খেয়াল করে দেখবেন, আগের যে আমরা সিস্টেম 0 যেটা দিলাম আর কি, হ্যাঁ, জি রিকোয়েস্ট স্যার। সিস্টেম 0 যেটা করছে, সকল কনফিগারেশন মুছে দিছে, কোনো কনফিগারেশন সে রাখে নাই। হ্যাঁ, শুধু যেটা ছিল এই যে এইটা ছিল কনফিগারেশন, রুট অথেন্টিকেশন ছিল না, শুধু এই সিসলগ রিলেটেড কিছু লাইন কনফিগার করা ছিল, আর কিছু ছিল না। এখন আমি কিছু কনফিগার করছি এখানে, তাই না? এখন আমি কমিট করলাম। তারপরে যদি লোড ফ্যাক্টরি ডিফল্ট দেই, লোড ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ ওভাররাইড এক্সিস্টিং কনফিগারেশন উইথ ফ্যাক্টরি ডিফল্ট। হ্যাঁ, তাহলে এইটা কি করবে? তাহলে আমরা একটু দেখি। অ্যাক্টিভেটিং ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশন, ওইখানে ডিসপ্লে সেট কি করছে? আমি যে কনফিগার করছি না এখন, ওই কনফিগারেশন গুলো সে মুছে দিছে।
ঠিক আছে, আমি নিউ কনফিগারেশন যেগুলো বললাম, ম্যানেজমেন্ট আইপি বসাইলাম, রুটের অথেন্টিকেশন দিলাম, হোস্ট নেম দিলাম, এইগুলো মুছে দিছে দেখেন। এখন এখানে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সে যখন অন হয়েছিল, ডিফল্ট কনফিগারেশন হিসেবে সে যখন অন হয়েছিল, এর থেকে বেশি কনফিগারেশন যদি থাকতো ওইটাকে সে রেখে দিত। বুঝা গেছে? এটা হচ্ছে তফাৎ ফ্যাক্টরি ডিফল্ট স্যার মানে কনফিগারেশন পুরো আর বুঝতে সিস্টেম। পারিনি স্যার, একটু আবার একটু করে স্যার, জিরো ওয়াইজ আর আবার বলি, ফ্যাক্টর ডিফল্ট জি স্যার। আবার বলি, যেমন আমি এখানে এই হোস্ট নেম দিলাম, হ্যাঁ, তারপরে আবার এটা ব্যাক করছি আর কি, হ্যাঁ, দিলাম, দিয়ে তারপরে সেট সিস্টেম টাইম জোন, কিছু একটা কনফিগার করলাম আর কি, হ্যাঁ, তারপরে কমিট করলাম। কি বলছে, যেহেতু রুট মানে ওই যে ফ্যাক্টরি ডিফল্ট হ্যাঁ, করছি, পাসওয়ার্ড দেওয়া লাগে। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, রুট 1 2 3, রুট 1 2 3, তারপরে আমরা কি করলাম, কমিট করলাম। এবার রাউটারটাকে আমরা জাস্ট একটা রিলোড করতেছি, স্টপ। জাস্ট রিলোড, রিলোড করলে কি হবে, যেহেতু আমি কমিট করছি, আগে যে কনফিগারেশনটুকু আমার রাউটারে ছিল সেটা থাকবে, যেহেতু আমি কমিট করছি। আর কমিট না করলে কনফিগারেশন গুলো চলে যেত। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে ফ্যাক্টরি ডিফল্ট যেটা, হ্যাঁ, ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশন, এটা ব্যাক করে আসো, তারপরে ফ্যাক্টরি ডিফল্ট আমরা বুঝাবো। এবার সামনে যাই, যেমন এখানে বলছে ডিলিট সিস্টেম কমিট ফ্যাক্টর, এটা এখানে ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশনের আরেকটা পার্ট আর কি। when you use this option, Junos adds a harmless additional line of configuration, you can delete it before you fully committing। তার মানে হচ্ছে যে এখানে একটা কমান্ড আছে, commit factory setting, delete system commit factory setting, one final warning, be sure to only use this option when you are connected via the console cable। মানে এই কাজটা, মনে করেন এখানে একটা কমান্ড দেওয়া আছে, হুম, কমিট ফ্যাক্টরি সেটিং। তো এটাকে যদি আমি ডিলিট করি, ডিলিট সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং, কোন কোন ডিভাইসের ক্ষেত্রে এই কমান্ডটা দেওয়া থাকে যে সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং। সিস্টেমে যখন কমিট হবে তখন কি করবে, এটাকে ফ্যাক্টরি সেটিং এ কনভার্ট করে দিবে, ফ্যাক্টরি সেটিং এ কনভার্ট করে দিবে। তো তো এই কমান্ডটা যদি থাকে কোনো ডিভাইসের ক্ষেত্রে, এটা ডিলিট যখন আমরা করব তখন একটু কনসোলে যেন কানেক্ট থাকে, হ্যাঁ, কনসোলে কানেক্ট থেকে যেন করি, আদারওয়াইজ ও কিন্তু সবকিছু ডিলিট করে দিবে, ওই এটা বলছে। তো কোনো কারণে যদি কনফিগারেশন আমি ডিলিট করে ফেলি, সার্টেন কনফিগারেশন, বা ভুল কারণে যদি হয়ে যায় কখনো, হ্যাঁ, তো সার্টেন একটা কনফিগারেশন ফাইলে আমি যেতে পারি। আমাদের তো এখানে 50 কনফিগারেশন ফাইল রাউটারে থাকে, তবে আরেকটা স্পেশাল কনফিগারেশন ফাইল, যে কনফিগারেশন ফাইলকে বলে রেস্কিউ কনফিগারেশন। যে কোনো একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন ফাইলকে আমি অ্যাজ এ রেস্কিউ কনফিগারেশন হিসেবে সেভ করতে পারি। কখনো যদি প্রয়োজন হয় যে ওই কনফিগারেশন ফাইলে আমি রোল ব্যাক করবো কখনো, সেটা করতে পারি আর কি। ঠিক আছে? কারণ এটা কেন, কারণ আপনি যখন কমিট দিচ্ছেন তখন একটা ফাইল তৈরি হচ্ছে, আবার কমিট দিচ্ছেন আর একটা ফাইল তৈরি হচ্ছে, এখন রাউটার রাখবে কয়টা? আপনার সব ফাইল কিন্তু রাউটার রাখবে না। কতদূর পর্যন্ত রাখবে? আপ টু জিরো 50 জিরো পর্যন্ত বলছে। রাখবে, আগের গুলো মুছে দিবে কিন্তু। এখন যদি আপনার মনে হয় আগের একটা ফাইল ছিল, ওই ফাইলটাই স্ট্যান্ডার্ড ছিল, তাহলে কেমনে করবে? তাহলে তো পসিবল না। হ্যাঁ, এরকম কোন একটা কনফিগারেশন ফাইল যদি আপনার মনে হয় যে হ্যাঁ, দিস কনফিগারেশন ইজ পারফেক্ট ফর দিস ডিভাইস, হ্যাঁ, তো ওই কনফিগারেশন ফাইলটাকে আপনি কি করতে পারেন, অ্যাজ এ রেস্কিউ কনফিগারেশন হিসেবে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন। যখন প্রয়োজন হবে, কখনো কখনো যদি প্রয়োজন হয়, তাহলে এটাকে আপনি কি করতে পারেন, রেস্কিউ করতে পারেন, মানে হচ্ছে রিস্টোর করতে পারেন ওই কনফিগারেশন ফাইলটাকে। আচ্ছা, দেখি আমরা ব্যাক করছি কিনা। আমরা ব্যাক করছি, ইউজার হচ্ছে রুট, রুট 1 2 3 CLI।
এডিট, এখানে কি আছে, সার্টেন কনফিগারেশন দেওয়া আছে আর কি, হ্যাঁ। এখন আমি বললাম লোড ফ্যাক্টরি ডিফল্ট, সার্টেন কিছু কনফিগারেশন করে ফেলি এখানে, লাইক সেট, কি কি কাজের জন্য আমাদের এখানে বলছিল যে শেষ, শেষ তো এখানে কনফিগারেশনের আর কোনো ব্যাপার নাই। যাই হোক, আমরা একটা ফ্যাক্টরি ডিফল্ট থেকে আমরা আসতেছিলাম, এখানে যে কোনো একটা কনফিগারেশন আমি অ্যাড করতেছি আর কি, বাই, মনে করেন সেট সিস্টেম, সিস্টেম লগ ইন, হ্যাঁ, ইউজার, ইউজারের নাম দিলাম এনওসি প্লাস অপারেটর অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, হ্যাঁ। প্লেন টেক্সট পাসওয়ার্ড আমরা দিলাম এখানে, নকের পাসওয়ার্ড হচ্ছে নক 1 2 3, এনওসি 1 2 3, কমেন্ট করবো, সার্টেন কনফিগারেশন চেঞ্জ, এবার লোড ফ্যাক্টরি ডিফল্ট। সো এখানে কি করছে দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে আগের যে ফাইলটা ছিল লোড ফ্যাক্টরি ডিফল্ট, হোস্ট নেম কিন্তু দেখেন চেঞ্জ করেনি, সে না হোস্ট স্যার, নেমটাকে কিন্তু ও রিমুভ করেনি, জি স্যার। আদার্স যে কনফিগারেশন গুলো ছিল সেই কনফিগারেশন গুলোকে সে কিন্তু রিমুভ করে দিছে, ঠিক আছে। তো এই জন্য আমি বললাম যে লোড ফ্যাক্টরি ডিফল্ট আর জিরো আইজ এর ভিতরে তফাৎ আছে। জিরো আইজ মানে হচ্ছে কোনো কিছু রাখবে না, জিরো আইজ মানে হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ, স্যার এটি স্যার জানতে চাইছিলাম স্যার, কোনটা আর কি ব্র্যান্ড নিউ, মানে জিরোস দিলে আমার হ্যাঁ, একবার ফ্রেশ, মানে যা আছে নতুন একেবারে নেবে। ফ্রেশ, হ্যাঁ। কোনো কিছু আর রাখবে না, ডিফল্ট দিলে আমার কিছু কিছু মানে কমান্ড থাকবে আর কি। কিছু কমান্ড লাইন আপনি পাবেন না। এই জি। হচ্ছে দুইটার হ্যাঁ, ভিতরে এটা পার্থক্য। স্যার বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, এইবার আসি হচ্ছে আমার রেস্কিউ কনফিগারেশন, আমি যদি এখন রেস্কিউ করতে চাই, এখন আমি তো রেস্কিউ করি নাই, হ্যাঁ, তো আমি তো আর ব্যাক করতে পারবো না, পারবো? সো কম্পেয়ার, আমি কম্পেয়ার করি যে এগুলো সব রিমুভ করা হয়েছে, এগুলো সব মাইনাস করা হয়েছে, মানে কি রিমুভ করা হয়েছে, কখন রিমুভ করা হয়েছে, ইমিডিয়েট, কত রোল ব্যাকে, ইমিডিয়েট রোল, ইমিডিয়েট মানে জিরো, জিরোতে এই কাজটা করা হয়েছে। এখন যদি ওয়ানের সাথে আমি কম্পেয়ার করি, ভাই, তাহলে এখানে দেখেন, হ্যাঁ, ওই কম্পেয়ারটা যে করলেন এটা কি সেট মোডে দেখা যায় না? মানে আমরা যে ডিসপ্লে সেট দিয়ে দেখি এরকম না না, ভাবে? এখানে কনফিগারেশন মোডে থাকতে হবে, তাছাড়া হবে না। ও আচ্ছা। সো তারপরে হচ্ছে কম্পেয়ার, আমি এরকম ব্যাপারটা, তাই না, যে কি বলে এটাকে, নো, আচ্ছা, এক্সিট, ইয়েস, এখানে এরকম শো কনফিগারেশন, এরকম কম্পেয়ার, এই যে রোল, এইভাবে লিখতে হবে তখন, ঠিক আছে, মানে অপারেশনাল মোডে যদি হয়, বোঝা গেছে? আহ, না ভাই, আমি বলতেছিলাম আসলে ওই শো কনফিগারেশন আমরা যদি সেট দেই ডিসপ্লে সেট, তখন যে উম, ভাবে শো করে, কিন্তু এখানে কম্পেয়ার দেওয়ার পরে কিন্তু অন্যভাবে শো করতেছে, তাই না? ওই ইন্টারফেস তারপরে ইউনিটের ভিতরে না না, ঢুকতেছে, ওটা ভিন্ন, ওটা ভিন্ন, এটা ভিন্ন। এখন এইভাবেই আসবে। এটা আমি কি করতেছি, ওটা ভিন্ন জিনিস। এটা ও আমি কি করতেছি যে এই জিরো মানে হচ্ছে একটা ফাইল, ওয়ান মানে একটা ফাইল, টু মানে আর একটা ফাইল, হ্যাঁ। আমি এখন কম্পেয়ার করতে চাচ্ছি, আমি যে ডিলিট করছি এগুলা কোন কমিটি এটা ডিলিট হয়েছে ওটা চেক করতে চাচ্ছি, ওইটাকে আমি কি করতে চাচ্ছি, রোল ব্যাক করতে চাচ্ছি। আমি যদি এখন রোল ব্যাক ওয়ান দেই, হ্যাঁ, যেমন রোল ব্যাক ওয়ান দিলাম, তারপরে আমি শো দিলাম, সব চলে আসছে না, ম্যানেজমেন্ট ইন্টারফেস টাইম জোন চলে আসছে না সব,
চলে জি আসছে। স্যার। এখন আমি কি করতে পারি, কমিট দিতে পারি। কমিট দিলে কি হচ্ছে, এই রোল ব্যাকের ইয়াটা আসলে কি, রোল ব্যাক মানে কি? রোল ব্যাক মানে হচ্ছে রিস্টোর করা, কনফিগারেশন রিস্টোর করা। এখন কোন কনফিগারেশনটা আমি রিস্টোর করব, এটা প্রশ্ন আসে না? আমি রিস্টোর করব, এখন স্যার কোন কোন কনফিগারেশন ফাইলটা কনফিগারে রিস্টোর রেজিস্টার করব? করবো? হ্যাঁ, এখন এইটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, রোল ব্যাক, তারপরে এই যে নাম্বার। হ্যাঁ, এই প্রতিটা নাম্বারই এক একটা ফাইল, ঠিক আছে? প্রতিটা নাম্বারই হচ্ছে কি এক একটা ফাইল। হ্যাঁ জুনিপার বলছে এটা জিরো থেকে স্টার্ট হবে, জিরো হ্যাঁ, হচ্ছে ইমিডিয়েট, আর এখানে ম্যাক্সিমাম কত রাখতে পারবে, 49 49, পর্যন্ত। জিরো টু 49, 49, তার মানে টোটাল 50। 50 ফাইল রাখবে। তার পরের ফাইলগুলোকে সে কি করবে, মুছে ফেলবে, রাখবে না। এখন আমার যদি আগের ফাইল প্রয়োজন হয় বা কোনো একটা কনফিগারেশন যেটা আমার কাছে মনে হয়েছিল যে এটা একেবারে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যে এখানে একটা ইউজার থাকবে, সেট সিস্টেম লগ ইন ইউজার নক, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাস, অপারেটর, অথেন্টিকেশন, প্লেন টেক্সট পাসওয়ার্ড, দেন নট 1 2 3, এনওসি 1 2 3। হ্যাঁ, এটা করার পরে আমার কাছে মনে হইলো যে এটা একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন। ওকে, ভালো কথা। এই কনফিগারেশন ফাইলটাকে আমি কি করতে চাই, যে রেস্কিউ কনফিগারেশন হিসেবে সেট করতে চাই। হুম, তখন আমি এইভাবে করতে পারি। যে কি বলছে, রিকোয়েস্ট সিস্টেম, এটা কি অপারেশনাল মোডে আর কি। হ্যাঁ, আমি চাইলে অপারেশনাল মোড থেকে ওই কমান্ড দিতে পারি, অথবা যদি চাই যে কনফিগারেশন মোড থেকে দিব, তাহলে এখানে কি রান দিয়ে শুরু করতে হবে, রান রিকোয়েস্ট সিস্টেম, request request system configuration rescue, তারপরে সেভ। তাহলে এখন কারেন্ট যে কনফিগারেশন, ওই কনফিগারেশন ফাইলটা কোথায়, কোন কনফিগারেশন ফাইলটা, এটা হচ্ছে জিরো, জিরো নামে যে ফাইলটা, এই কারেন্ট কনফিগারেশন ফাইলটা হচ্ছে এইটা। এটাকে আমরা কি করলাম, রেস্কিউ হিসেবে সেভ করলাম। ভালো কথা। এখন যদি আমি রোল ব্যাক করি, তখন এই রেস্কিউ নামে একটা শব্দ আসবে। এই শব্দ মানে হচ্ছে এটা একটা ফাইল, এটার ভিতরে কি আছে, একটা ফাইল আছে। ঠিক আছে, এই ফাইলে কি আছে, আমার এই যে কারেন্ট যে কনফিগারেশনটা আছে, কারেন্ট যে কনফিগারেশনটা আছে, এই কনফিগারেশনটা এখানে দেওয়া আছে। ডট নামে একটা ইউজার করা হয়েছে, টাইম জোন দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার যদি এখানে টাইম সেট করতে চাই, সেট ডেট, কিভাবে সেট করতে হয়, যেমন এখানে কত দেওয়া আছে, 8টা 37, প্রথমে ইয়ার 2025, 2025। কাজ করতেছে না কেন, এটা তো ঠিক আছে। সেট ডেট, এরপরে কি দিতে হবে, ইয়ার 2025, মান্থ, মান্থ হচ্ছে কত, 01, তারপরে ডে 19, তারপরে আওয়ার কত এখন, 8টা, তার মানে এটা 24 দিতে হবে। ক্যালকুলেটর, 8 + 12, 20, মানে হচ্ছে 20, তারপরে কি, আওয়ার, মিনিট, মিনিট হচ্ছে কত, 38, এখানে আমরা দিলাম 39.07। এটা হচ্ছে টাইম, বিডিটি 2025 সালের 8টা 39 মিনিট, জানুয়ারি মাসের 1 তারিখ, সানডে। ঠিক আছে, এইভাবে করে আমরা ম্যানুয়ালি সেট করতে পারি। আর যদি এনটিপি থাকে, সেট সিস্টেম এনটিপি, তারপরে আমরা এনটিপি সার্ভার, তারপরে এনটিপি সার্ভারের আইপি, এখানে যদি আমি জানি আইপিটা বলে দিলে, তখন সে এনটিপি থেকে আপডেট দিবে। এবার আসি হচ্ছে, স্যার ও তার মানে স্যার আমি যে কমান্ড মানে রেস্কিউ করব, ওই কমান্ডটা মানে ওই কমান্ড গুলো লিখে জাস্ট রেস্কিউ এর কমান্ডে দিয়ে দিব, আমি তো এখানে কোনো কমিট টমিট কিছু করি নাই। হ্যাঁ হ্যাঁ, বলছি।
এখন এনটিপির কনফিগারেশন আমরা এখানে একটা এনটিপির সার্ভারের আইপি চিন্তা করলাম যে এখানে এনটিপি সার্ভারের কনফিগারেশনটা আগের ফাইলে ছিল না, তাই না? এখন এনটিপি সার্ভার হিসেবে আমরা এখানে দিলাম 172.25.11.10 কমিট করলাম, হ্যাঁ। তাহলে এই কনফিগারেশন ফাইলটাকে অবশ্যই কি আলাদা হবে, তাই না? জি স্যার, এটা স্যার আলাদা হওয়ার কথা স্যার। আলাদা হবে। এখন আমার মনে হলো যে এই এনটিপি কনফিগারেশন যেটা করছি এটা আসলে দরকার ছিল না। হ্যাঁ, আমি আগের ফাইলটাতে রোল ব্যাক করবো। হ্যাঁ, তাহলে আমি রোল ব্যাক, এখানে কিন্তু এই যে রেস্কিউটা পাবো। রেস্কিউ কিন্তু এটা 49 হইলো না 50 হইলো, ওইটা কোনো ব্যাপার না। রেস্কিউটা থাকবে আলাদা করে, ঠিক আছে? ওই 0 to 49 এর ভিতরে জি কিন্তু স্যার, জি স্যার, রেস্কিউ না, বুঝতে পারছি। রেস্কিউ রেস্কিউ আলাদা, আলাদা একটা ফাইল হিসেবে থাকে। আলাদাই একটা ফাইল এটা। ওইটা 49 হয়ে গেলেও রেস্কিউ ডিলিট হবে না, রেস্কিউ থেকে যাবে। স্যার এটা তাহলে সুবিধা আছে স্যার, রেস্কিউ। ঠিক আছে, এই জি কারণে স্যার। রেস্কিউ দেওয়া। এখন আর আমি যদি এখানে একটা বিষয় রেস্কিউ, জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো যে লোড ফ্যাক্টরি ডিফল্ট দিয়ে যে রাউটারটাকে যে নতুন করে নিলাম, এখানে হুম স্যার আমরা রোল ব্যাকের অপশন পাচ্ছি, কিন্তু যদি আমরা জিরো এস হুম করতাম তাহলে তো মনে হয় এই অপশনটা রোল ব্যাকের সুযোগ ছিল কি স্যার? না, জিরো স্কুলে তো মেমোরি থেকে সবকিছু ইরেজ করে ফেলবে, কিছু রাখবে না আচ্ছা, তো। আচ্ছা, মানে রিস্কিউ বা হচ্ছে রোল ব্যাকের কোনো অপশনই আর আমাদের থাকবে না। না না না, থাকবে না। এখন রোল ব্যাক রেস্কিউ, এখন রোল ব্যাক রেস্কিউ দিয়ে আমরা এখন শো কম্পেয়ার, শো কম্পেয়ার আমরা এখানে খেয়াল করি এনটিপির এই কনফিগারেশনটা কিন্তু দেখেন মাইনাস হয়ে গেছে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার, কারণ এটা রেস্কিউতে রেস্কিউ ছিল না। ফাইলে এনটিপি কনফিগারেশন ছিল না। ছিল না। Yes. আমি যেহেতু রেস্কিউ ফাইলটা রিস্টোর করছি, তাহলে এটাকে মাইনাস করতে হ্যাঁ, হবে। এটা মাইনাস করে দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা হচ্ছে রেস্কিউর কাজ, এটা সেফটি আর কি, হ্যাঁ, সেফটি। তো এখন যদি আপনি মনে করেন যে না, এই রেস্কিউ টেস্কিউ আমি লাগবে না, হ্যাঁ, রান রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন, আমি কি করব, রেস্কিউ ডিলিট করে দিব আর কি, হ্যাঁ। তো আমি চাইলে করতে পারি এটা। তবে এটা রেস্কিউটা ব্যবহার করা ভালো, কমিট করব। এখন রোল ব্যাকে গিয়ে যদি আমি রেস্কিউ কে সার্চ করি, রেস্কিউ কিন্তু নাই, কারণ আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে রেস্কিউ কনফিগারেশন সেট করে, কিভাবে রেস্কিউ কনফিগারেশনকে রোল ব্যাক করতে হয়, আমার যদি প্রয়োজন না হয় রেস্কিউ কনফিগারেশন কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখলাম। ওকে। স্যার রেস্কিউর ভিতরে স্যার নতুন করে ধরেন আমি একটা ফাইল রেস্কিউ করে রেখে দিয়েছি, কিন্তু আর একটা ফাইল আমি যেমন যে আপনি যেটা করলেন লাস্টে যে এনটিপি সার্ভারের আইপি অ্যাড্রেসটা বসাই দিলেন, আমি চাচ্ছি যে এই ফাইলটাও আছে আমার রেস্কিউর ভিতরে নতুন করে ঢুকবে, সেক্ষেত্রে কি স্যার নতুন করে রেস্কিউতে অ্যাড সেক্ষেত্রে করা যাবে? আবার রেস্কিউটা পুনরায় সেট করতে হবে। ও আচ্ছা, আচ্ছা, নতুন করে আবার সেট করতে হবে। হ্যাঁ, স্যার এই রেস্কিউ আর ক্ষেত্রে স্যার, মাল্টিপল হবে না, স্যার এই ক্ষেত্রে মানে আমার রেস্কিউ রেস্কিউটা ফাইল করা কিন্তু আছে, আমি নতুন, মাল্টিপল হবে না। এক্ষেত্রে আমি স্যার নতুন করে যদি আবার রেস্কিউ করি, তার মানে লাস্টে যেটা করলাম ওইটা কারেক্ট হবে। লাস্টেরটা রেস্কিউ ফাইল হিসেবে থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ওকে স্যার। ওকে, এইবার হচ্ছে যে রিপোর্টিং এন্ড শাটিং ডাউন জুনোস ভায়া দা সিএলআই। সিএলআই দিয়ে যদি আমি এই জুনিপার ডিভাইস যদি রিবুট করতে চাই, যে রিকোয়েস্ট সিস্টেম রিবুট, নর্মাল সিএলআই দিয়ে আমরা রিবুট করতে পারি। এটা একটা রিকোয়েস্ট সিস্টেম হল্ট, এটার অর্থ হচ্ছে শাট ডাউন দ্য সফটওয়্যার সো ইউ ক্যান সেফলি পাওয়ার অফ দ্য ডিভাইস। তার মানে হচ্ছে আপনি প্রথমে কি করতেছেন, প্রথমে সফটওয়্যারটা শাট ডাউন করতেছেন। এই সিস্টেম হল্ট মানে, রিকোয়েস্ট সিস্টেম হল্ট মানে হচ্ছে প্রথমে সফটওয়্যারটা শাটডাউন হচ্ছে, তারপরে পাওয়ার অফ করে দিচ্ছেন, তারপরে আপনার ডিভাইসটা শাটডাউন হচ্ছে। দুইটা স্টেপ। কেন এটা, মানে সিকিউর কেন, সিকিউর কেন এই জন্য যে আপনার ধরেন একটা সিস্টেম রানিং আর কি, হ্যাঁ, বিভিন্ন ফাইল সিস্টেমের দেখা যাচ্ছে আন ওয়ান্টেড শাটডাউন যদি হয় আর কি, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ফাইল হতে পারে করাপ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমি প্রথমে সফটওয়্যার শাটডাউন করলাম, তারপরে আমার পিসি এই রাউটারটাকে শাটডাউন করলাম, অনেকটা এরকম। যেমন আমি যদি এই ল্যাপটপটাকে বন্ধ করতে চাই, কি করতে পারি, আমি সরাসরি বন্ধ করতে পারি। আবার আমি কি করলাম, আপনাদের যে ক্লাস নিচ্ছি, ক্লাসটা জুমে
যে প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি, জুমের এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে বন্ধ করলাম, ঠিক আছে? তারপরে আমি কি করলাম, এই উইন্ডোজের যে পাওয়ার অপশন, ওই অপশনে গিয়ে ওখানে বললাম যে শাটডাউন করো, শাটডাউন করে দিলাম, ঠিক আছে? আমার চার্জার কিন্তু ল্যাপটপে লাগানোই আছে, ঠিক আছে? তারপরে কি করলাম, চার্জারটা খুলে দিলাম। তাহলে কি হলো, প্রথমে অপারেটিং সিস্টেম আমি শাটডাউন করলাম, অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন শাটডাউন করলাম, তারপরে আমি পাওয়ার শাটডাউন করলাম। এটা মানে সিকিউর সাইট। তাহলে স্যার এইভাবে আমি যদি রিপোর্ট, করতে চাই, আমি রিপোর্ট দেওয়ার আগে স্যার যে রিকোয়েস্ট সিস্টেম হল মানে এইটা আগে দিয়ে নেবো আগে। তাহলে আমরা সফটওয়্যার যেগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে পাওয়ার অফ করব, হ্যাঁ হ্যাঁ তারপরে আবার পাওয়ার অন করব যদি প্রয়োজন হয়। অ্যাক্সেস করে। মানে অতিরিক্ত সতর্কতা আর কি। স্যার রিকোয়েস্ট এটার সিস্টেম ফিচার হওয়ার পরে। আমরা লাইক এজ হতে পারে এমন যে আমার একটা ট্রাফিক চলতেছে, সে 10 জিবি বা 15 জিবি, না, ট্রাফিক চলার সেক্ষেত্রে সাথে এর কোনো সম্পর্ক নাই, ট্রাফিকের সাথে সম্পর্ক নাই এটা। সম্পর্ক নাই না স্যার? এটা হচ্ছে কিন্তু স্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে সিনক্রোনাইজেশন, এটাকে হ্যাঁ হ্যাঁ, কনসিডার করা। আচ্ছা আচ্ছা ট্রাফিকের সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা। আচ্ছা, এবার আপনি সরাসরি কি করতে পারেন, পাওয়ার অফ করে দিতে পারেন। রিকোয়েস্ট সিস্টেম পাওয়ার অফ, অফ হয়ে গেছে সিএলআই দিয়ে। তখন আবার ঝামেলা হবে, আপনাকে আবার গিয়ে পাওয়ার অন করে আসতে হবে। বুঝছেন? আর রিকোয়েস্ট সিস্টেম রিবুট মানে তো বুঝছেন যে ও অটোমেটিক্যালি নিজে নিজেই রিবুট হবে, পাওয়ার অফ করবে আবার অন করবে নিজে নিজে। তো প্রশ্ন উত্তর পর্ব, ইউ হ্যাভ বিন আস্কড টু ক্রিয়েট এ রেস্কিউ কনফিগারেশন অন জুনোস ওএস ডিভাইস, হুইচ কমান্ড উড ইউ ইউজ টু ডু দিস? রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন, রেস্কিউ সেম। তারপরে মেসেজ এবং অ্যানাউন্সমেন্ট। মেসেজ কি, লগ ইনের পূর্বে চাবে, আর অ্যানাউন্সমেন্ট লগ ইনের পরে চাবে। হ্যাঁ, তো এটা আমরা যেটা দেখে আসলাম আর কি। এবার আসি হচ্ছে জিরো ট্রাস্ট প্রভিশনিং। মানে আপনার যে নতুন যে ডিভাইসটা নিয়ে আসলেন, ব্র্যান্ড নিউ ডিভাইস, এই ডিভাইসে বলছে জিরো টাচ প্রভিশনিং, জে টিপি, জে টিপি মানে প্লাগ এন্ড প্লে। ব্যাপারটা বুঝছেন, প্লাগ এন্ড প্লে। যেমন আপনি একটা টিভি কিনে নিয়ে এসে প্লাগ করলেন, তারপরে টিভি দেখা শুরু করলেন, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো জনিপার একটা ডিভাইস আপনি নিয়ে আসলেন, বলা আছে যে আপনি এই পোর্টে কানেক্ট করে দিবেন, হ্যাঁ ম্যানেজমেন্ট পোর্টে কানেক্ট করে দিবেন, বাকি যা কিছু করার সবকিছু অটোমেটিক্যালি হয়ে যায়। এটাকে বলে প্লাগ এন্ড প্লে বা জেটিপি প্রভিশন। এটা কিভাবে হয়, এটার কনসেপ্টটা হচ্ছে এটা যে জিরো টাচ প্রভিশনিং বলা হয় যে কনফিগারিং এ নিউ ডিভাইস ক্যান ইনভলভ এ লট অফ ম্যানুয়াল ওয়ার্ক। হ্যাঁ, তো এটা চাইলে আমরা কি করতে পারি, অটোমেশনের আওতায় নিয়ে আসতে পারি। কি করতে হবে তাহলে, জেটিপি সার্ভার লাগবে আমার, হ্যাঁ, তারপরে জুনোস ইমেজ সার্ভার লাগবে, তারপরে একটা কনফিগারেশন সার্ভার লাগবে। এই জেটিপি সার্ভার থেকে আমার নতুন ডিভাইসের কাছে আমার কি করতে হবে, ইনস্ট্রাকশন পাঠাইতে হবে। তাহলে এইভাবে চিন্তা করতে পারেন যে এটা নতুন ডিভাইস, এই নতুন ডিভাইস কি করছে, এই সুইচে কানেক্ট করছে। তো ম্যানেজমেন্ট পোর্ট যেটা, এটা থেকে এখানে কানেক্ট হচ্ছে। মনে করেন ম্যানেজমেন্ট হচ্ছে পোর্ট, এই রাউটারে ডিএসসিপি ক্লায়েন্ট এনেবল করা আছে। তাহলে জেটিপি সার্ভার যদি ডিএসসিপি সার্ভার হয়, সে কি করছে, এখান থেকে একটা আইপি অ্যাসাইন করে দিছে। এখন এই আইপি অ্যাসাইন করার পরে এই ডিভাইসে ডিফল্ট যে ক্রেডেনশিয়াল, সে জেটিপি সার্ভার ইনপুট দিয়ে দিছে আগে, ডিফল্ট ক্রেডেনশিয়াল সে অ্যাক্সেস করছে। অ্যাক্সেস করার পরে সে যদি ওএস আপডেট করা লাগে চেক করছে, এটা রাউটার না সুইচ, কোন সিরিজ, হ্যাঁ ক্রস চেক করে এখানে লজিক সেট করে সে এটাকে আপডেট করছে। কি কি কনফিগারেশন দেওয়া হবে, সে এখানে বসে একটা টেমপ্লেট বানায় রাখছে, যে রাউটার যদি হয় তাহলে রাউটারের টেমপ্লেট হবে এটা। এই কনফিগারেশনটুকু অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরের ফার্দার কনফিগারেশন বেসড অন রিকোয়ারমেন্ট অ্যাড করতে হবে। তাহলে কিন্তু একটা পার্ট কিন্তু অটোমেটিক্যালি কাজ হয়ে গেল। এটা এটা কখন প্রয়োজন হয়, যখন লার্জ ডেপ্লয়মেন্ট, হ্যাঁ লার্জ ডেপ্লয়মেন্ট দেখা যাচ্ছে 1,000 5,000, হ্যাঁ 10,000 রাউটার বা ডিভাইস একই সাথে নেটওয়ার্কে ঢুকতেছে, এবং এটা খুব দ্রুত এবং খুব স্মার্টলি করতে হবে আর কি। অটোমেশন তো মনে করেন হ্যান হলে না, ও ভুল করবে না, বাট হিউম্যান দেখা যাচ্ছে যে 5,000 ডিভাইস কনফিগার করতে গিয়ে 5টা ডিভাইস ভুল করে আসছে। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। তো এটা আমরা চাইলে করতে পারি, এবং ওই যে যে প্রসেস আমরা বললাম, হ্যাঁ কিভাবে করতে পারে বা করে থাকে,
ডিসিপির যে প্রসেস আর কি, ডোরা প্রসেস, ডিসকভার, অফার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, এই প্রসেসের মাধ্যমে সে আইপি প্রোভাইড করে। তার পরবর্তী কাজগুলো হচ্ছে ক্রেডেনশিয়ালের উপরে বেস করে পরবর্তী কাজগুলো করে থাকে। হুম। তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ জিআরটিপি প্রভিশনিং? Junos device can request config and software update when they join the network. কি করতে পারে, তার কাছে সফটওয়্যার আছে, যদি সফটওয়্যার আপডেট লাগে লোকালি করে ফেলতেছে, সুবিধা। কনফিগারেশনের যদি কোনো রিকোয়েস্ট থাকে সে কনফিগার করে দিচ্ছে। হ্যাঁ, ইট ইজ এ সিরিয়াস টাইম সেভার হোয়েন ডেপ্লয়িং এ লট অফ হার্ডওয়্যার। যখন আমি হার্ডওয়্যারের সংখ্যা অনেক বেশি আমার, হ্যাঁ, তখন এটা খুব উপকারে আসছে। এরপরে ডিএসসিপি যে ডোরা প্রসেস তার আর কি ডেসক্রিপশন আর কি। ডোরা মানে, ডিসকভার মানে কি? হ্যাঁ, ডিসকভার মানে হচ্ছে যে ইটস অ্যান ইনিশিয়াল ব্রডকাস্ট বাই দ্য হোস্ট টু ফাইন্ড এ ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার আছে কিনা সেটা ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট আছে। অফার হচ্ছে ইট কন্টেইনস অ্যান অফার ফর আইপি ইনফরমেশন ফর দ্য নেটওয়ার্ক, তার মানে সার্ভার থেকে একটা রিকোয়েস্ট ওই কাস্টমারকে সার্ভ করার জন্য আসে। তারপরে রিকোয়েস্ট হচ্ছে ইট রিপ্লাইজ উইথ দ্য সেম আইপি ইনফো রিসিভড ইন দ্য অফার মেসেজ। আর অ্যাকনলেজমেন্ট, দ্যাট মিনস হচ্ছে আইপি পাওয়ার পরে যেটা অ্যাকনলেজমেন্ট করে। সিম্পল প্রসেস, এগুলো আপনারা জানেন, এগুলো লেন্দি করতেছি না আমি। তো জন্য সিভাই, এটাই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের পড়াশোনা। একেবারে ব্র্যান্ড নিউ ডিভাইস, হোস্ট টাইম কিভাবে সেট করব, টাইম কিভাবে সেট করব, টাইম জোন কিভাবে সেট করব, রেস্কিউ কনফিগারেশন নিয়ে কথা বললাম। হ্যাঁ, একটা ইউজার কিভাবে ক্রিয়েট করব। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা আমাদের। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আর ওই যে আমরা যে দেখলাম ফিচারটা যে আমাদের যদি কখনো ডিভাইস রিবোট দিতে হয় আগে হচ্ছে সিস্টেম হল্ট করলে বেস্ট হয়। তো স্যার আমরা যদি হুম। রিকোয়েস্ট সিস্টেম হল্ট দিয়ে আছে রিবোট দেই, পরবর্তীতে কি আর ডিভাইস অন হওয়ার পরে কি অটোমেটিক্যালি সফটওয়্যার গুলো নিয়ে নেবে নাকি ওইখানে আবার কোনো কিছু করতে হবে? না না, কিছু করতে হবে না। রান রিকোয়েস্ট, আমি সফটওয়্যার বন্ধ রিবোট করতেছি হয়ে গেলে রান। অটোমেটিক্যালি আর হ্যাঁ, ইয়েতে চলে রান যাবে। রিকোয়েস্ট সিস্টেম কি বলছে, হল্ট। হ্যাঁ, হল্ট মানে কি? হল্ট মানে যে হল্ট দা সিস্টেম। এখন যখন আমি হল্ট বললাম তখন আমাকে ইয়েস নো বললো যে আমি যে না আমি চাচ্ছি। তখন এখানে কি বলছে দেখেন, ফাইন ফাইনাল সিস্টেম শাটডাউন মেসেজ ফ্রম এত সিস্টেম লগ গোয়িং ডাউন ইমিডিয়েটলি। কি বলছে? আমি তারপর এন্টার দিলাম, সিএলআই হ্যাজ বিন রিপ্লেস বাই অ্যান আপডেটেড ভার্সন, আগডম বাগডম দিয়া এক্সিক দিয়া সে কিন্তু তার কাজ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এটা সফটওয়্যার শাটডাউন করতেছে সে, কিন্তু হার্ডওয়্যার শাটডাউন করতেছে না। এখানে কি বলছে, দ্য অপারেটিং সিস্টেম হ্যাজ হল্টেড, প্লিজ প্রেস এনি কি টু রিবুট। এটাকে রিবুট করার জন্য কি করো, এখন একটা যে কোনো একটা প্রেস কি প্রেস করো বললাম, এখন রিবুট হবে। তাহলে কি হলো, প্রথমে সফটওয়্যারটা সে করলো, অফ করে দিল, তারপরের আর একটা ইনস্ট্রাকশনে আপনাকে বললো যে সফটওয়্যার অফ হয়ে গেছে, এবার তুমি করো, রিবুট করার জন্য আমাকে বলো, আমি রিবুট করতেছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।